জি থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা রিভিউ প্রবলেমটা শুরু করি। আমাদের যদি রিভিউ প্রবলেমটা আমরা একটু দেখি, একবার সিম্পল একটা প্রবলেম। আমাদের রিকোয়ারমেন্টের দিকে যদি আমরা যাই, অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের পার ইউনিট কস্ট বের করতে হবে আর ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। রিকোয়ারমেন্ট তো সেম, ভেরিয়েবল কস্টিং এ আমার পার ইউনিট কস্ট বের করতে হবে আর ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর থার্ড নাম্বার রিকোয়ারমেন্টটা হলো আমার কি করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। তো আমরা অলরেডি জানি যে কিভাবে পার ইউনিট কস্ট বের করতে হয় এবং ইনকাম স্টেটমেন্ট দুইটা মেথড ইউজ করে কিভাবে করতে হয় এবং রিকনসিলিয়েশন কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জানি। তো আমরা যদি এখান থেকে বের করি যে পার ইউনিট কস্ট, আমরা দুইটা মেথডেই যাই বের করি, আমরা সেটা কি করতে পারবো? আমরা যদি ভেরিয়েবল কস্টিং এ পার ইউনিট বের করতে যাই, আমার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা হবে, তাহলে 11 6 17 3 20। তাহলে ভেরিয়েবল কস্টিং এ আমার এই জায়গায় 20 টাকা আছে। আমার কি, আপনারা কি শুনতে পাচ্ছেন? তাহলে ভেরিয়েবল কস্টিং আমার পার ইউনিট কস্ট হলো 20 টাকা। আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং এ বের করি, তাহলে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইয়ার 1,20,000 টাকা। আর আমরা প্রোডাকশন করেছি কত ডিউরিং দ্য ইয়ার? 10,000 ইউনিট ফার্স্ট ইয়ারে। সো প্রতি ইউনিটের কস্ট পড়বে 12। তাহলে 20 আর 12 হলো 32 টাকা অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে যদি যাই, আমরা প্রোডাকশন করেছি কত? 6,000। আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 1,20,000 টাকা। তার মানে পার ইউনিট কস্ট আমার 20 টাকা। আর উপরে আছে 20 টাকা, তাহলে 40 টাকা হলো পার ইউনিট কস্ট। আমি কি অঙ্ক করিয়ে করবো না এমনি মুখে বললে আপনারা বুঝবেন? সবাই থেকে জানতে চাচ্ছি যে আমি বারবারই বললে এই প্রবলেমটা বুঝবেন না আমি এক্সেলে করব? স্যার এক্সারসাইজ করলে ভালো হয় স্যার। একটু ডেমো দেখালে ভালো হয় স্যার। আমরা যদি এক্সেলে করি তাহলে আমরা প্রথমে কি বলব করব? পার ইউনিট কস্ট বের করব, তাই তো? পার ইউনিট কস্ট যদি আমরা বের করতে যাই, তো ধরে নিলাম এটা হলো অ্যাবজর্পশন কস্টিং, এটা হলো ভেরিয়েবল কস্টিং। তো পার ইউনিট কস্ট যখন বের করব, আমরা যদি প্রবলেমটা দেখি, আমার প্রবলেমটা কি ছিল আসলে দেখি। আমার পার ইউনিট কস্টের ক্ষেত্রে ভেরিয়েবল ডিরেক্ট মেটেরিয়াল আছে, আমি সরাসরি ডিরেক্ট মেটেরিয়াল লিখতে পারি, তাই না? তো আমার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই চারটা মিলে আমার কি হবে? পার ইউনিট কস্টটা বের হবে। পার ইউনিট কস্ট আমরা বের করি। এবার আসি আমরা মেটেরিয়াল প্রাইস। আমার মেটেরিয়াল প্রাইস 11, আমার লেবার কস্ট দেওয়া আছে কত? পার আওয়ার 6 আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 3। এই জিনিসটা দেওয়া আছে, সো এই জিনিসটা এটার ক্ষেত্রে সেম হবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার যে প্রবলেমটা আমার আসছে, আমরা তো ইয়ার দুইটা, ইয়ার 2 এর জন্য আমি সেই জায়গায় কাজ করতে হবে। ইয়ার 1 আর হলো ইয়ার 2। সবাই কি দেখতে পাচ্ছেন আমার এটা? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। यस স্যার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। ভেরিয়েবল কস্টিং আমরা অলরেডি শুনতে পাচ্ছি, দেখতে হবে। শুনতে পাচ্ছি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি স্যার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার, কিন্তু আপনার স্ক্রিনটা চলে গেছে স্যার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ
শোনা যাচ্ছে শুনতে স্যার? পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আমি কারো কথা কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার নেট প্রবলেম হবে স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি, এখন শুনতে পাচ্ছি। আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, জি জি স্যার স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা যেই প্রবলেমটা করছিলাম সেই প্রবলেমটা দিকে যাই। আমার ডিরেক্ট মেটেরিয়াল কস্ট 11, ডিরেক্ট লেবার কস্ট 6 আর হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো 3। সো আমি এই ডাটাগুলো ইনকর্পোরেট করেছি। ভেরিয়েবল কস্টিং ক্ষেত্রে আমি অ্যাবজর্পশন কস্টিং ক্ষেত্রে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্ষেত্রে আমার টোটাল ওভারহেড কস্ট আছে কত টাকা? 1,20,000। সো টোটাল আমার আছে 1,20,000। আমি ফার্স্ট ইয়ারে প্রোডাকশন করেছি কত? 10,000। তো আমি 10,000 যদি বার করি তাহলে আমার পার ইউনিট কস্টটা বেড়ে যাবে। সেকেন্ড ইয়ারে আমি যদি দেখি, সেকেন্ড ইয়ারে আমার প্রোডাকশন কত ছিল? 6,000। তো আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয় নাই, আর প্রোডাকশন চেঞ্জ হচ্ছে 6,000। তো আমি 6,000 ভাগ করলাম। তাহলে দেখেন আমার প্রতিটার কি হলো, ইউনিট কস্ট আমার দুইটা মেথডে আমার কত হবে সেটা আমার বের হয়ে গেল। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর ফার্স্ট ইয়ার ইউনিট কস্ট আমার 32, সেকেন্ড ইয়ারে 14, আর ভেরিয়েবল কস্টিং এর বোথ ইয়ারে আমার পার ইউনিট কস্ট 20। তো আমি যদি ইনকাম স্টেটমেন্ট করতে যাই, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যেটা আপনারা বলেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি আমরা বলি, সো আমরা এটা এখন কি করব? প্রিপেয়ার করব। ঠিক আছে, আমরা যদি এটা প্রিপেয়ার করি তাহলে আমাদের কি হবে? সো আমরা যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তাহলে আমাদের প্রথমে কি দিয়ে শুরু করতে হবে? তো আমরা ধরে নিই যে আমরা অ্যাবজর্পশন কস্টিং এটা প্রথমে করব। আমার ইয়ার 1 একটা আছে, আমার ইয়ার 1 হলো, ইয়ার 2 এটা হবে আমার অ্যাবজর্পশন কস্টিং এ। আমি যদি করি, আমরা এবারে আসি প্রবলেমে। আমার সেলিং প্রাইস পার ইউনিট আছে 50। তো আমার সেলিং প্রাইস, তাহলে সেলস রেভিনিউ আমার কত হবে? সেলস রেভিনিউ হবে আমার পার ইউনিট আমার কত আছে? 50 মাল্টিপ্লিকেশন বাই, আমি ফার্স্ট ইয়ারে সেল করেছি কত? দেখেন 8,000। তো 8,000। আর সেকেন্ড ইয়ার আমার কত হবে? সেকেন্ড ইয়ার আমি সেল করেছি কত? 8,000। সেকেন্ড ইয়ারও 8,000 সেল করেছি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ইয়ারে যদি আমরা যাই, ফার্স্ট ইয়ারে আমার অ্যামাউন্ট কত হবে? 50 ইনটু 8,000। সেকেন্ড ইয়ারও আমি সেম অ্যামাউন্টে সেল করেছি, সো এটা 8,000। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এটা হলো ইয়ার 2। ওকে, সেলস থেকে আমার কি বাদ যাবে? কস্ট অফ বুকস সোল্ড। সিওজিএস। সিওজিএস যদি বের করি তাহলে আমার কি করতে হবে? এফজি বিগিনিং লাগবে, তাই না? এফজি বিগিনিং আমার কত আছে? ফার্স্ট ইয়ারে স্যার বিগিনিং ইনভেন্টরি 0। তাহলে আমার অ্যাড করতে হবে কি? সিওজিএম। সিওজি আমরা প্রোডাকশন করছি কত? 10,000। ফার্স্ট ইয়ারে 10,000 10,000 যদি প্রোডাকশন করি, অ্যাবজর্পশন কস্টে ফার্স্ট ইয়ারে কস্ট কত? 32। তাহলে আমার কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল কত হবে? ফর সেল হলে এই অ্যামাউন্টটা লেস কি হবে? এফজি ক্লোজিং। এফজি ক্লোজিং কোন ছিল? আমি 10,000 ইউনিট প্রোডাকশন করছি, 8,000 ইউনিট সেল করেছি, তাহলে আমার ক্লোজিং হলো 2,000। তাহলে আমার কত হবে? 2,000 ইনটু পার ইউনিট কস্ট আমার কত আছে? 32। তাহলে আমার সিওজিএস কত হবে? তাহলে আমি সিওজিএস পেয়ে গেলাম। আমি যদি সিওজিএস বাদ দিই সেলস থেকে তাহলে আমার কি পারবে? গ্রস প্রফিট। তাহলে আমার গ্রস প্রফিটটা কত হবে? তাহলে গ্রস প্রফিট বের করে ফেললাম। আমার লেস কি হবে?
সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সেস। এবার সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্সেস দিকে যাই। আমার সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল হলো 4 টাকা করে। আমার ভেরিয়েবল কত হবে? ভেরিয়েবল আমার কত টাকা? আমি কত ইউনিট সেল করছি? 8000 স্যার। 8000 ইউনিট। আর ফিক্সড কত হবে? পার ইয়ার 70000। ফিক্সড আমার দেওয়া আছে, কত দেওয়া আছে? 70000। তাহলে টোটাল কত হবে? 1,02,000। 1,02,000। তাহলে অপারেটিং প্রফিট কত হবে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ইয়ার ওয়ানে কারো কোনো কনফিউশন আছে যে আমার অ্যাডিশন কস্টিং এর প্রফিট কত হবে? না স্যার। স্যার ওকে, এবার সেকেন্ড ইয়ারে আমরা যাই। সেকেন্ড ইয়ারে আমার টোটাল আমরা কত সেল করেছি? 8000 ইউনিট সেল করেছি। তাহলে আমার পার ইউনিটের কস্ট হবে 50 টাকা, তাহলে 4 লাখ হবে। আমার যদি বিগিনিং ইনভেন্টরি আসে ইয়ার প্রতি, তাহলে ইয়ার টু বিগিনিং ইনভেন্টরি কত হবে? ইয়ার টু বিগিনিং ইনভেন্টরি হবে ইয়ার ওয়ানের 2000। 2000। ক্লোজিং ইনভেন্টরি, তাই তো? ইয়ার জি টু স্যার। প্রোডাকশন করেছি কত? 6000। তাহলে পার ইউনিট কস্ট কত ইয়ার টুতে? 40। 40। ঠিক আছে, তাহলে জি কস্ট অফ স্যার। গুডস অ্যাভেলেবল কস্ট কত হবে? 3,04,000। আমার ক্লোজিং স্টক কত? 0, কারণ আমার 2000 বিগিনিং ছিল, প্রোডাকশন করছে 6000, টোটাল অ্যাভেলেবল 8000, আমি সেভ করে দিয়েছি 8000। তাহলে আমার ক্লোজিং স্টক নেই। তাহলে কস্ট অফ গুডস কত হবে? তাহলে আমার গ্রস প্রফিট কত হবে? এটা। তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? এখন আমরা সেল করেছি 8000, সেল করেছি 8000, ভেরিয়েবল কস্ট 4 টাকা করে হলে কত হবে? 4 * 8000, 32000। আর আমার ফিক্স সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্স 70000 টাকা দেওয়া আছে। 70,000। তাহলে আমার কত হবে? তাহলে আমার নেগেটিভ কত আসছে? অপারেটিং প্রফিট আমার নেগেটিভ আসছে, কারণ আমার গ্রস প্রফিট 96000 আর আমার ফিক্সড এক্সপেন্স আছে সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 1,02,000। সো আমার প্রফিট নেগেটিভ আসছে 6000। সো অ্যাবজর্পশন কস্টিং এ আমরা কি করলাম? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা করে ফেলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল কস্টিং এ যেতে পারি। ঠিক আছে, ভেরিয়েবল কস্টিং আমরা যেতে পারি। তাহলে আমরা এই জায়গা করব ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। আমরা যদি সেলস এ যাই, সেলস রেভিনিউ আমার কত হবে? আমি 50। একই হবে, কারণ আমরা কস্টিং মেথডে আমার সেলস রেভিনিউ 4,50,000 ইনটু 8,000, তাই না? জি স্যার। জি স্যার। 4 লাখ, একটু তো হবে 4 লাখ। এবার আসি লেস কি হবে? ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্সের প্রথম কি আসে? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ। ভেরিয়েবল কস্ট অফ গুডস বের করে কি হবে? স্যার ফিনিশ গুড স্যার। এমডি বিগিনিং আমার কত ছিল? 0। বিগিনিং 0 স্যার। ভেরিয়েবল সিজিএম, ভেরিয়েবল সিজিএম আমার কত হবে বলেন? আমি প্রোডাকশন করছিলাম কত? স্যার 10000। প্রথম বছর 10000 প্রোডাকশন। 10,000 প্রোডাকশন। আমার পার ইউনিট কস্ট কত? স্যার 20 টাকা। 20 টাকা। তাহলে আমার ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল নট সেল, ঠিক আছে, লেস কি হবে? এফজি ক্লোজিং। এফজি ক্লোজিং কত হবে? আমার ক্লোজিং কত আছে? 2000 ইউনিটি কত? 20 গুণ 20। তাহলে ভেরিয়েবল সিওজিএস কত হবে? ঠিক আছে, তারপর ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত হবে?
কত দেওয়া ছিল? 4 টাকা করে। 4 ইনটু আমি সেল করেছি কত ইউনিট? 8000 8000। 18 টোটাল ভেরিয়েবল এক্সপেন্স তাহলে কত হবে? ভেরিয়েবল সিজিএস প্লাস 1 লাখ ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 2 লাখ 8 স্যার 2,08,000 2 লাখ তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। লেস কি হবে? স্যার ফিক্সড এক্সপেন্সেস ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড এক্সপেন্স কি আছে? স্যার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কত ছিল? আমরা যদি যাই 1,20,000 আর সেলিং এন্ড অ্যাডমিন সেলিং 70,000 70,000। টোটাল ফিক্সড এক্সপেন্স 1,90,000 স্যার 1,90,000। তাহলে অপারেটিং প্রফিট স্যার 18,000 হবে তাহলে। 18,000। এবার আমরা সেকেন্ড ইয়ারে যাই। সেকেন্ড ইয়ারে আমার বিগিনিং ব্যালেন্স কত হবে তাহলে? বিগিনিং 2000 এটা। এবারে প্রোডাকশন কত হবে? সেকেন্ড ইয়ারে আমি প্রোডাকশন করেছি কত? প্রোডাকশন 6000 6000। আমার ভেরিয়েবল কস্টিং পার্ট কত? 20 টাকা 20 টাকা আমার ক্লোজিং কোন স্টক নেই, নিচে ক্লোজিং নাই তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস কত হবে? এটা। আমি সেল করেছি কত? সেকেন্ড ইয়ারও 8000 তো ভেরিয়েবল কস্ট 4 টাকা। 4 টাকা তাহলে টোটাল আমার ভেরিয়েবল কস্ট কত হবে? এটা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? সেম সেম স্যার এটা। আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো চেঞ্জ হবে না, তাই না? এটা সেম হবে সব। সেকেন্ড ইয়ারে কি আমার প্রফিট কত হয়েছে? 18,000 টাকা। এখন দেখেন আমার অ্যাবজর্পশন কস্টিং এর কি হয়েছে? ফার্স্ট ইয়ারে 42,000 টাকা প্রফিট হয়েছে, সেকেন্ড ইয়ারে 6,000 টাকা লস হয়েছে। টোটাল প্রফিট কত? 36,000। আর ভেরিয়েবল কস্টিং এর প্রথম ইয়ার 18,000, দ্বিতীয় ইয়ারে 18,000 টাকা প্রফিট হয়েছে। টোটাল কত? 36,000। 36 আপনি যেই মেথডে কাজ করেন না কেন, আপনার কি হবে? টোটাল ইয়ার যদি কনসিডার করেন, আপনার প্রফিট সবসময় কি হবে? সমান হবে। এবার যদি আমরা রিকনসিলিয়েশন করি তাহলে কিভাবে করতে পারি আমরা একটু দেখি। সেটা লিখবো ইয়ার 1 হলো ইয়ার 2। দেখো প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং কত আছে? 18,000। 18,000 স্যার ইয়ার হলো 18,000, তাই না? 18,000 জি স্যার কি হবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিফার্ড ইন ইনভেন্টরি। প্রথম বছর আমার কত রয়ে গেছিল? 2,000 ইউনিট রয়ে গেছিল না? জি স্যার 2,000 ইনটু আমার ম্যানুফ্যাকচারিং কস্ট প্রথম ইয়ারে কত কত ছিল? 12 টাকা করে 24,000, ঠিক আছে? তাহলে দেখেন প্রফিট আন্ডার অ্যাবসর্পশন কস্টিং কত হবে তাহলে? কত হবে তাহলে? 42,000। তাহলে কি হয়েছে? এবার আমরা আসি এই জায়গায় লেস। সেকেন্ড ইয়ারে তো আমার যেই ইনভেন্টরিটা ছিল অ্যাসেট হিসাবে, এটা তো আমি সেকেন্ড ইয়ারে কি করছি? সেল করে দিয়েছি না? ফিক্সড ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিলিজড ফ্রম ইনভেন্টরি। এটা কত হবে? যত অ্যামাউন্ট আমি রিলিজ করছি, তার মানে পুরোটা আমি সেল করে দিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে? রিলিজ হয়ে যাবে। রিলিজ হলে আমার কত হবে? এটা মাইনাস প্লাস এটা মাইনাস এটা। তাহলে আমার কি হবে? অ্যাবজর্পশন কস্টিং আমার প্রফিটটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে কি আমি রিকনসিলিয়েশনটা করতে পেরেছি? এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? রিকনসিলিয়েশনটা একবার বলবেন স্যার? স্যার রিকনসিলিয়েশন একবার বলবেন? ফিনিশ ম্যানুফ্যাকচারিং ওভারহেড স্যার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড স্যার বলছি অ্যাড করা লিস্ট করা প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং এ কত টাকা ছিল? ফার্স্ট ইয়ারে 18,000, সেকেন্ড ইয়ারে 18,000, তাই না? জি স্যার এটার সাথে আমার অ্যাড করতে হবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিফার্ড ইন ইনভেন্টরি।
তার মানে যতটুকু ইনভেন্টরি আমি সেল করতে পারি নাই, এই ইনভেন্টরিটা আমার কি হয় ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে শো করতে হয়। তাহলে জি ব্যালেন্স স্যার। শিটের জন্য আমি অ্যাসেট হিসেবে শো করি, তখন তার কস্টটা কি করতে হয় ব্যালেন্স শিটে শো করতে হয় না? জি স্যার। এখন আমার কথা হলো যতটুকু অ্যাসেট আমি ব্যালেন্স শিটে শো করেছি, এইটার দেখেন এটার যে ফিক্সড ওভারহেডটা এটা আমি ভেরিয়েবল কস্টিং এ কি করেছি, পিরিয়ড কস্ট হিসেবে শো করেছি। জি স্যার। ওয়ারেস অ্যাবজর্পশন কস্টিং এটা কি কস্ট হিসেবে আসবে, প্রোডাক্ট কস্ট হিসেবে আসবে। জি তাহলে স্যার। এই যে আমার ফার্স্ট ইয়ারে আমরা যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কথা বলছি পার ইউনিট কত ছিল, এই যে দেখেন কত টাকা ছিল ফিক্সড ম্যানুফ্যাকচারিং, 32 টাকা স্যার। 12 টাকা হলো ফার্স্ট ইয়ারে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ও ওভারহেড সরি, কস্ট। 12 টাকা স্যার। জি স্যার। সেকেন্ড ইয়ারে কত 20 টাকা। তো ফার্স্ট ইয়ারে যদি 12 টাকা থাকে আমার ইনভেন্টরি ছিল কত কত ইউনিট, 2000। 2000 ইনটু আমার তাহলে কত হবে এই যে 12 টাকা 12 টাকা, তাহলে এই 24,000 টাকার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমার অ্যাবজর্পশন কস্ট থেকে ডিফার্ড হবে ইন ইনভেন্টরিতে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে সেটা আনছি। এবং এই যে ইনভেন্টরিটা যখন আমি সেল করে দিব তখন সে কি করবে রিলিজ হয়ে যাবে ইনভেন্টরি থেকে। তাহলে আমি সেকেন্ড ইয়ারে গিয়ে কি করেছি, এই যে 2000 ইউনিট ইনভেন্টরি আমার হাতে ছিল সেকেন্ড ইয়ারে কি আমি সেল করে দিয়েছি না? জি স্যার। সেকেন্ড ইয়ারে যদি আমি সেল করে দিই এটাকে আমার কি করতে হবে মাইনাস করে দিতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, আমি যদি এই জায়গায় এটা মাইনাস লিখি, এখানে যদি মাইনাস দেই তাহলে আমার এই জায়গায় টোটাল সবগুলো আমার সাম হবে। তাহলে দেখেন ফার্স্ট ইয়ারে যেটা আমার স্টকে পাইল আপ হইছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং অপারেট কস্ট ডিফার্ড হইছে, সেকেন্ড ইয়ারে গিয়ে সেটা কি হইছে রিলিজড হয়ে গেছে। সো এই হতে আমরা কি করতে পারি অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং আমরা কি করতে পারি রিকনসিলিয়েশনটা করতে পারি। কারো কোনো ইস্যু আছে এই পর্যন্ত? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্টটা একটু করব, কারণ এটা আপনাদের পরীক্ষায় এরকম মাঝে মাঝে আসে। সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট আসলে কি জিনিসটা আসলে আমাদের আগে বুঝতে হবে। আমরা হলো যে ধর আমার একটা কোম্পানি আছে, কোম্পানির দুইটা ইউনিট আছে, সেলস ইউনিট আছে অথবা দুইটা ডিফারেন্ট ইউনিট আছে যারা প্রফিট মেকিং করে। অথবা ধরেন আপনার একটা কোম্পানি আছে, এই কোম্পানির জন্য ধরেন আপনার একটা ইউনিট আছে একটা ইউনিট বি, দুইটা ইউনিটে ডিফারেন্ট টাইপস অফ রেভিনিউ সেল করে কি করে প্রফিট করে। এখন আপনি কি করছেন এজ এ হোল আপনি যখন কোম্পানিটাকে চালান কিছু এক্সপেন্স আছে যেগুলো ওই পার্টিকুলার সেগমেন্ট থেকে ট্রেস করা যাবে, আর কিছু এক্সপেন্স আছে ডিরেক্টলি আমরা ট্রেস করতে পারি না। তো যে ধরনের এক্সপেন্স গুলো আছে সেগুলো আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি না, সেগুলো আমরা কি করি সেগমেন্টে কি করি অ্যালোকেশন করি। বাট এই অ্যালোকেশনের কারণে যেটা হয় যে সেগমেন্ট থেকে আসলে ডিরেক্টলি সেগমেন্টের কন্ট্রিবিউটেড প্রফিট কত এটা বের করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, সেগমেন্টের মার্জিনটা কত। সো ইন দ্যাট কেস আমাদের আসলে ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে whether the segment is making profit or not or contributing to the company or not. সো আমরা এখন যে প্রবলেমটা দেখবো এই প্রবলেমটা করলে আমাদের মোটামুটি এই রিজনটা ক্লিয়ার হয়ে যাবে যে সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট গুলো আমরা কিভাবে করব। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে। The business system of the law firm Frampton Davis and Smith has constructed the following report that breaks down the firm overall results for last month into two business segments, family law and commercial law. দেখেন আমার টোটাল কোম্পানির নেট অপারেটিং ইনকাম বের করা হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ওয়াইজ আমার অপারেটিং ইনকামটা বের করা হয়েছে। আমরা ফ্যামিলি ল থেকে যদি দেখি তার অপারেটিং লস শো করেছে $4,000, whereas in commercial law is showing a huge profit, it's around 54,000. But the management কাছে মনে হয়েছে this report is not correct because that if you look at the common fixed expenses segment margin এর নিচে, তো আমরা দেখছি যে এই যে কমন এক্সপেন্সটা আছে এটা কি করা হয়েছে ফ্যামিলি ল এবং কমার্শিয়াল লতে ডিফারেন্ট ওয়েতে অ্যালোকেশন করা হয়েছে। সো আমরা যদি প্রবলেমটা দেখি the common fixed expense such as the managing partner salary, general administrative expense and general firm advertisement has been allocated to the two segments based on revenue from client. তো ক্লায়েন্ট থেকে যে রেভিনিউ আছে সে বেসড অন রেভিনিউ এই জিনিসটা কি করা হয়েছে অ্যালোকেশন করা হয়েছে। সো আমাকে বলছে যে read the segment report eliminating the fixed expenses such as managing partner, sorry, requirement only যদি আমরা যাই due to the segment report eliminating the allocation of common fixed expenses. Would the firm be better off financially if the family's law segment were dropped? Many of the firm's commercial law clients also use the firms for the family law requirements such as drawing appeals. The second requirement of the firm's advertisement agency has proposed an ad campaign
targeted at boosting the revenue of the family law segment. The ad campaign would cost $20,000 and the advertisement agency claimed that it would increase family law revenue by $1 lakh. The managing partner of the firm believes this increase in business could be accommodated without an increase in fixed expenses. Estimate the effect of this ad campaign would have on the family law segment margin and on the firm's overall net operating income. Compute the company-wide break-even point in dollar sales and dollar sales required for each business segment to break even. So আমাদের কি করতে হবে, প্রতিটা সেগমেন্টে আমাদের আলাদাভাবে এই জিনিসগুলো বের করতে হবে। সো আমরা যদি এই প্রবলেমটা দেখি তাহলে আমার আসলে আগে দেখতে হবে যে ইন্ডিভিজুয়াল সেগমেন্ট সে কোম্পানিকে আসলে কন্ট্রিবিউট করছে কি করছে না, ঠিক আছে। আমরা যদি এই প্রবলেমে দেখি revenue from law firm family law যে segment আছে is around $4 lakh, whereas the variable expenses only $1 lakh. So the company is contributing $3 lakh to the company. So family segment is contributing to the company 3 lakh contribution margin. And if you look at the objective of contribution margin, the contribution margin first cover the fixed expenses of the company, and if available then it will contribute to the profit. So যদি এই সেগমেন্ট থেকে আমরা 3 লাখ কন্ট্রিবিউশন মার্জিন না পাই then it's very difficult to cover the fixed expenses. কারণ আমি যদি ফ্যামিলি সেগমেন্টটাকে ড্রপ করে দেই তাহলে দেখবেন আমার যে ফিক্সড এক্সপেন্স কিন্তু আসলে কমবে না, কারণ ফিক্সড এক্সপেন্স কি হয়, it's a common cost. So common cost আমার কি হবে না, রিডাকশন হবে না, rather it will be then allocated to hold the commercial law. So আমার 60,000 কি করবে, টোটালি কমার্শিয়াল ল যে সেগমেন্টটা আছে সেটাতেই 60,000 অ্যালোকেট করতে হবে। এগেইন আমরা যদি দেখি যে আমরা সেগমেন্ট মার্জিন দেখি যে ফ্যামিলি ল তার যে ট্যাক্সেবল ফিক্সড এক্সপেন্স আছে 80,000, এটা কভার করে আর 20,000 সেগমেন্ট মার্জিন প্রোভাইড করতেছে টু দ্য কোম্পানি টু কভার ইটস কমন ফিক্সড এক্সপেন্সেস। সো আমরা এই পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, ডিসিশন নিতে হবে যে whether you will drop the family law segment or not. সো আমরা যদি একটু জাস্ট রিভিউ প্রবলেম আমি ওপরে করব, রিভিউ প্রবলেমে যাই। দেখেন আমাদের সেগমেন্ট মার্জিন পর্যন্ত উপরে যা ছিল ঠিকই রেখেছে, বাট ওরা ইন্ডিভিজুয়ালি কমন ফিক্সড এক্সপেন্সকে অ্যালোকেট করে নেবে, কারণ কমন ফিক্সড এক্সপেন্স ইজ ফর দ্য কোম্পানি নট ফর দ্য ফ্যামিলি ল কর্পোরেশন অর দ্য কমার্শিয়াল কর্পোরেশন। সো আমরা যখন ম্যানেজমেন্ট রিপোর্টিং করব সো আমাদের সেগমেন্ট মার্জিন করার সময় আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে you will not allocate any common fixed expense to the segment. Okay, rather what we will do, we will allocate the fixed expense which directly ties to the segment. আমরা এই জায়গায় আমরা রেভিনিউ ফ্রম ক্লায়েন্ট ফ্যামিলি লোতে যা ছিল, কমার্শিয়াল লোতে যা ছিল আমরা তাই করেছি, আমরা ভেরিয়েবল এক্সপেন্স গুলো যা ছিল তাই করেছি। সো রেভিনিউ থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে আমরা দেখেছি যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আছে। সো তারপর আমরা প্রতিটা সেগমেন্টে আমরা কি করেছি, তাদের যে ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স গুলো আছে সেটা অলরেডি দেওয়া আছে, সেটা বাদ দিয়েছি। তো কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যখন ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স ডিডাক্ট করি তো এটা করলে আমাদের সেগমেন্ট মার্জিন বেরোবে। সো আমরা দেখছি যে ফ্যামিলি ল সেগমেন্ট contributed to the segment margin is $20,000 and in commercial law it is around $90,000. Then আমরা কি করেছি, টোটালটা সাম আপ করেছি যে কোম্পানি টোটাল আমাদের সেগমেন্ট মার্জিন আসছে 1,10,000 and কোম্পানি কমন fixed expense হলো 60,000, so net operating income is contributed to 50,000. So দেখেন আমরা যখন ডিসিশন দিতে হবে, ডিসিশন আমরা বলবো যে আমরা আসলে এই ফার্মটা ড্রপ করব কিনা। কি বলছে দেন, নো দ্য ফার্ম উড নট বি ফাইন্যান্সিয়ালি বেটার অফ ইফ দ্য ফ্যামিলি ল প্র্যাকটিস ওয়ার ড্রপ। কেন বেটার প্র্যাকটিস না, কারণ আমার যদি এই 20,000 টাকা আমার সেগমেন্ট মার্জিনে আমরা কন্ট্রিবিউট করতে না পারি তাহলে দেখেন আমার কমন ফিক্সড এক্সপেন্স শুধু একটা কমার্শিয়াল ল দিয়ে আমার কিন্তু কভার করাটা খুব ডিফিকাল্ট। দেখেন আমি যদি ফ্যামিলি ল সেগমেন্টে 20,000 টাকা ড্রপ করে দিই আমার থাকবে কত, শুধু কমার্শিয়াল ল সেগমেন্ট। সো কমার্শিয়াল সেগমেন্টের সেগমেন্ট মার্জিন হলো 90,000, আমার টোটাল কমন ফিক্সড এক্সপেন্স হলো 60,000, so it will be net operating income will be only 30,000. বাট আমরা যদি ফ্যামিলি ল বিজনেসটা রাখি তাহলে আমার net operating income রিমেইন করতেছে 50,000. So that's why you will not drop the family law segment. স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ প্লিজ। স্যার এই ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স আর এই কমন ফিক্সড এক্সপেন্সের পার্থক্যটা কি স্যার? ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স হলো সহজ কথা, আপনার যে ফ্যামিলি সেগমেন্ট আছে এটার জন্য আমার যে ফিক্সড এক্সপেন্স গুলো আছে সেটা হলো ট্রেসেবল, আর আমার কমন ফিক্সড এক্সপেন্স হলো যেমন কোম্পানির ম্যানেজমেন্ট এমডি স্যালারি,
এমডি স্যালারি কি আসলে কোন সেগমেন্টে কত এটা কি বের করা যাবে? না স্যার। অথবা ধরেন আমার কোম্পানির ইউটিলিটি কত, কোন সেগমেন্টে কত ইউটিলিটি খরচ আছে, যদি আমাদের আলাদা মিটার না থাকে তাহলে কি বের করা সম্ভব? না স্যার। এখন সবচেয়ে বড় যে জিনিসটা হলো আমার প্রোডাকশন ফ্লোরে তো আসলে সেগমেন্ট ওয়াইজ আলাদা করা খুব ডিফিকাল্ট, তাই না? সো আমার রেন্ট কত হবে আলাদা, এটা কি বের করা সম্ভব? স্যার ডেপ্রিসিয়েশনও তো একটা মেথড। এক্স্যাক্টলি, এই জায়গা বলে দিয়েছে যে আমাদের কমন অপারেটিং এক্সপেন্স গুলো কি কি, দেখেন আমরা বলে দিয়েছে। ম্যানেজিং ডিরেক্টর স্যালারি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, জেনারেল ফার্ম অ্যাডভার্টাইজমেন্ট। ধরেন আপনি কোম্পানির জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন, তো অ্যাডভার্টাইজমেন্টটা কোন সেগমেন্টে কত, এটা কি অ্যালোকেশন করা যাবে? নো স্যার। ট্রেস করা যাবে না। সো দেয়ার ইজ দ্য পার্ট, এই জন্য আমরা কি করব, এই জিনিসগুলো করব। এখন দেখেন আমার যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 20,000 টাকা আমাকে বলছে যে 20,000 টাকা যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স করি তাহলে কোম্পানির রেভিনিউ আমার কি হবে 1 লাখ টাকা ইনক্রিজ হবে। তো সেক্ষেত্রে আমার আসলে কি হবে, আমার যদি রেভিনিউ 1 লাখ টাকা ইনক্রিজ হয়, আমার যদি কন্ট্রিবিউশন মার্জিন দেখে কত, আমার 3 লাখ টাকা, 4 লাখ টাকা রেভিনিউ 75% হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? সো আমার কথা কি বুঝতে পারছেন? আমার ফ্যামিলির টোটাল রেভিনিউ হলো 4 লাখ টাকা, তার কন্ট্রিবিউশন মার্জিন কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। সো এটা হলো 4 লাখ টাকার 75%। তার মানে ফ্যামিলি ল যত পরিমাণ রেভিনিউ আর্ন করে তার 75% তার কন্ট্রিবিউশন মার্জিন হয়। তাহলে তার 20,000 যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দিয়ে রেভিনিউ 1 লাখ টাকা আর্ন করে, তার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 1 লাখ ইনটু 75% হলো 75,000 টাকা। আর তার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড কত হবে? 20,000 টাকা। তাহলে তার সিগমেন্ট মার্জিনে কন্ট্রিবিউশন করবে কত? 75 মাইনাস 20,000, তাহলে 55,000 মোর সে কন্ট্রিবিউট করতে পারে সিগমেন্ট মার্জিনে। তাহলে দেখেন এই জিনিসটা, আমার 1 লাখ টাকা রেভিনিউ, 75% হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন, তো আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ হবে 75,000, আর এর জন্য আমার খরচ হবে 20,000, তাহলে সিগমেন্ট মার্জিন ইনক্রিজ হবে 55,000 টাকা। তো আমরা কি করব, তাহলে আমরা এই ডিসিশনটা প্রোভাইড করব, assume that there will be no increase in fixed expenses। ঠিক আছে, ব্রেক ইভেন নিয়ে আমরা কথা বলবো না, কারণ ব্রেক ইভেন আমরা আপনাদেরকে করাই নিয়ে এখন। আমরা এখন কয়েকটা প্রবলেম দেখব, আমার মনে হয় যে দ্যাটস বেটার। এটাও এক্সারসাইজ, আমরা এক্সারসাইজে যাব না, আমরা প্রবলেমে চলে যাব। সবাই কি প্রবলেমটা দেখতে পাচ্ছেন? প্রবলেমটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই প্রবলেমে আমাদের ভেরিয়েবল কস্টিং এর পার ইউনিট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কস্ট এবং দুইটা মেথডে ইনকাম স্টেটমেন্ট করতে হবে এবং আমাকে রিকনসিলিয়েশন করতে হবে। এখানে ব্রেক ইভেন পয়েন্টের কথা বলা আছে, আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করব না, ঠিক আছে? সো আমরা যদি এই জায়গা থেকে আমরা একটু বারবারই বলি, আমাদের ভেরিয়েবল কস্টিং পার ইউনিট এবং অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট বের করতে বলা হয় প্রতি ইয়ারের জন্য, তা আমার কত হবে? ফার্স্ট ইয়ারে যদি আমরা ভেরিয়েবল কস্টিং বের করি এখান থেকে, ভেরিয়েবল কস্টিং কত হবে পার ইউনিট, কি বলতে পারবেন? প্রবলেমটা কি সবাই দেখতে পাচ্ছেন? স্যার পাচ্ছি স্যার। 38 টাকা স্যার। তাহলে আমার ভেরিয়েবল কস্টিং হবে 38 টাকা। কিভাবে হবে? ওই যে স্যার ভেরিয়েবল সবগুলো অ্যাড যদি করি 20 12 32 আর 34 38। আচ্ছা, ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কি ভেরিয়েবল প্রোডাক্ট কস্টে আসবে? প্রোডাক্ট কস্টে আসবে না। প্রোডাক্ট তাহলে আমার ভেরিয়েবল প্রোডাক্ট কস্ট কত হবে পার ইউনিট? 36 টাকা। ফার্স্ট ইয়ারে 36 হবে। আচ্ছা, আমার অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কস্ট কত হবে ফার্স্ট ইয়ারে? 32। অ্যাবজর্পশন কস্টিং এ আমার পার ইউনিট কস্ট কত হবে? 38 টাকা। আবার বলেন, আমি আবার বলছি, অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট কস্ট কি কি আইটেম আসবে ইনক্লুড? অ্যাবজর্পশনে স্যার 36 টাকা হবে। কিভাবে 36 টাকা হবে? ওভারটা স্যার ওখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই চারটা, আর সাথে যদি আমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে এটা তো এখনো করি নাই, এটা তো যদি অ্যাড করি তাহলে ওইটা হবে স্যার। ওটা থেকে আমি একটু বলি, ভেরিয়েবল কস্টিং এ আমার কস্ট আসছে 20 টাকা, 12 টাকা, 32 টাকা, 4 টাকা, 36 টাকা। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 36 টাকা, প্লাস আমার হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করতে হবে। ফার্স্ট ইয়ারে আপনার প্রোডাকশন কস্ট কত ইউনিট দেখেন তো? 60,000। কত? 60,000। 60,000। আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত?
9,60,000 তাহলে পার ইউনিট কস্ট কত আসে? স্যার 9,60,000 ডিভাইড বাই 60,000 16 টাকা। তাহলে আমার 36 প্লাস 16 কত হয়? 52 টাকা। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ ফার্স্ট ইয়ারে পার ইউনিট কস্ট কত আসে? 52 টাকা। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার এবার আসি সেকেন্ড ইয়ারে ভেরিয়েবল কস্ট কত হবে? ভেরিয়েবল কস্ট রিমেইনস সেম 36। সেকেন্ড ইয়ারে আমার অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট কত, পার ইউনিট কস্ট কত হবে? আচ্ছা আমি একটু এই জিনিসটা করাই আপনাদেরকে, মানে আমার মনে হয় করালে বেটার হবে, ঠিক আছে? জি স্যার Absorption costing year 1 year 2. Variable costing year 1 year 2. Some direct material আমার কত আছে? 20 টাকা, তাই না? জি স্যার আমার প্রতিটাতে ডিরেক্ট মেটেরিয়াল, তাহলে ডিরেক্ট লেবার কত আছে? 12 টাকা আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট কত আছে? পার ইউনিট বেরি করছি, কত আছে? 4 টাকা স্যার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আমার কত হবে? ইয়ার 1 এ কত হবে? স্যার 9,60,000 ডিভাইড বাই 60,000 16 টাকা সেকেন্ড ইয়ার আমার কত হবে? স্যার সেম দেখতে হবে স্যার। ভালোভাবে বলেন, 9,60,000 টাকা সেকেন্ড ইয়ারে প্রোডাকশন করছি কত? 75,000 তাহলে স্যার হবে হচ্ছে স্যার 12 টাকা 8 পয়সা মনে হয়। 12 টাকা 8 পয়সা। তাহলে পার ইউনিট কস্ট আমার কোনটা কত হবে? প্রথমটা স্যার 52 52 তাহলে আমার পার ইউনিট কস্ট আমরা বের করে ফেলাম, তাই না? জি স্যার তাহলে দেখেন আমার অ্যাবজর্পশন কস্টিং এ ফার্স্ট ইয়ারে আমার কস্ট হলো 52 টাকা, সেকেন্ড ইয়ারে কস্ট 48.8, আর ভেরিয়েবল কস্টিং এ প্রতি ইয়ারে আমার কস্ট 36 টাকা। এবার আমরা কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা বের করতে পারবো না আমার করতে হবে? দুইটা মেথডই। পারার কথা। আচ্ছা আমরা ইনভেন্টরি পজিশনটা একটু দেখি। এফজি বিগিনিং আমার ইয়ার কত আছে? সরি আমরা এটা না করে আমরা যদি প্রোডাকশন ধরি, প্রোডাকশন কত আছে? 60 আর হলো 8000 ফার্স্ট ইয়ারে 60 আর সেকেন্ড ইয়ারে 75 75। আমি যদি সোল্ড বলি, ফার্স্ট ইয়ারে আমি 60,000 সোল্ড করছি, সেকেন্ড ইয়ারে 50,000, সেকেন্ড ইয়ারে 50,000, ঠিক আছে? এবার আমরা দেখি, দেখেন during its first year of operation has produced 60,000 units and sold 60,000 units. During its second year of operation it's produced 75,000 units and sold 60,000 units. In the third year has produced 40,000. So আমার এই জায়গায় শুধু ফার্স্ট ইয়ার না, আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারও আছে। So year 3 তে যদি আমরা যাই, year 3 year 3 ঠিক আছে? ইয়ার 3 তে তাহলে আমার কত হবে? ইয়ার 3 তে আমি প্রোডাকশন করেছি কত? 40,000 ইউনিট। আর ইয়ার 3 তে তাহলে এটা কি হবে? সেম যা ছিল তাই হবে, ঠিক আছে? সো আমরা যদি ইয়ার
ইয়ার 2 আর ইয়ার 3 তে আমরা প্রোডাকশন করেছি কত 40,000 আর 65,000 40,000 আর হলো 65,000 ঠিক আছে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত আমি জাস্ট ডেটাগুলো বসালাম এবার আমরা যাই আমাদের কোনো বিগিনিং ইউনিট ছিল না তাহলে আমার এটা আমরা পরে করব এবার দেখেন আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি সেটা যে সেল করেছি সেটা আমার কোনো ইউনিট আছে নো স্যার নো স্যার তাহলে আমার অবজেক্ট ক্লোজিং যদি বলি অবজেক্ট ক্লোজিং আমার কি অবজেক্ট ক্লোজিং এটা কত হবে স্যার 0 ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নো স্যার তো এফজি আমি বের করে ফেললাম আমার শুধু সেকেন্ড ইয়ারে গিয়ে আমার 25,000 টাকা ক্লোজিং স্টক থাকবে এবার ইনকাম স্টেটমেন্টে কি আমরা করতে পারবো ইনকাম স্টেটমেন্ট আমি যদি ইনকাম স্টেটমেন্ট করি এটা হবে ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 1 ইয়ার 3 ঠিক আছে ইনকাম স্টেটমেন্টটা আমরা এবার করি সেলস রেভিনিউ আমার কত হবে সেলস রেভিনিউ করার আগে আমরা যদি এই জায়গায় সেলস প্রাইস পার ইউনিট কত আমি বের করি সেলস প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে পার ইউনিট সেলস প্রাইস কত $58 $58 হ্যাঁ তাহলে আমার সেলস রেভিনিউ আমার ফার্স্ট ইয়ারে কত হবে ফার্স্ট ইয়ারে আমি সেল করেছি কত 8,000 আর পার ইউনিট হলো 58 সেকেন্ড ইয়ারে যদি আমি যাই আমি সেল করেছি কত 50 into 58 থার্ড ইয়ার আমার কত হবে 65,000 into into 58 সো আমাদের এই জায়গায় কোনো কনফিউশন আছে না no sir উপরে করে দিচ্ছি গ্যাস কি হবে বিগিনিং সিউজিএস QGS sir এফজি beginning beginning এফজি বিগিনিং আমার কত 0 sir 0 0 এফ কি হবে COGS সিউজিএম আমার কত হবে GOGM প্রোডাকশন কস্ট কত 60,000 60,000 পার ইউনিট কস্ট কত আমার 52 তাহলে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত হবে 31,20,000 গুডস অ্যাভেলেবল ফর আমি শর্টকাটে লিখছি ঠিক আছে আপনি কিন্তু পরীক্ষা শর্টকাটে লিখবেন না কোনো ঠিক আছে আচ্ছা আমি স্যার এত বড় ইনফরমেশন তো স্যার আমাদের খাতায়ও জায়গা হবে না স্যার লিখতে হবে কিছু করার নেই স্যার পার্টিকুলার লিখতে স্যার খাতার অর্ধেক চলে যায় স্যার এফজি ক্লোজিং কত হবে তো নেই সিউজিএস নাম্বার কত হবে 31,20,000 স্যার এই গ্রস প্রফিট কত হবে হচ্ছে 2,36,000 selling and expenses ভেরিয়েবল পোরশন কত ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 2 টাকা করে তাহলে আমার কত হবে 2 ইনটু আমি সেল করেছি কত 60,000 স্যার 60 1,20,000 কত আছে ফিক্স সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ 2,40,000 টোটাল কত 3,60,000 60,000 operating profit and loss কত হবে 0 স্যার কোনো কনফিউশন আছে নো স্যার সবাই বুঝতে পেরেছেন এটা জি স্যার আচ্ছা আমি ফার্স্ট ইয়ার আমরা করে ফেলেছি আমরা সেকেন্ড ইয়ারে এবার যাই সেকেন্ড ইয়ারে আমার বিগিনিং স্টক কত হবে 0 0 ফার্স্ট ইয়ারে ক্লোজিং স্টক
নেই তো সেকেন্ড ইয়ারে আমি প্রোডাকশন করেছি কত 75,000 ইনটু সেকেন্ড ইয়ারে into পারমিট কস্ট কত 48.8 কত হবে এটা হবে ক্লোজিং স্টক কত স্যার 25,000 25,000 25,000 ইনটু আমার এবার দেখেন ক্লোজিং স্টক যেটা আছে সেটার কস্ট কত হবে who is calling ঠিক আছে তাহলে আমার কস্ট অফ গুডস কত হবে সবাই কি দেখতে পাচ্ছেন জি স্যার আমার ভেরিয়েবল কস্ট কত হবে 50,000 গুণ ভেরিয়েবল কস্ট পার্ট কত ছিল 2 টাকা 12 টাকা তো 2 টাকা এটাই তো ছিল নাকি 2 টাকা স্যার হ্যাঁ 2 টাকা জি স্যার। আর ফিক্সড কস্ট যেটা আছে সেটাই হবে ঠিক আছে কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় নো স্যার আমি নরমালি যা ছিল তাই করেছি এবার থার্ড ইয়ারে যদি যাই থার্ড ইয়ারে আমার ওপেনিং স্টক কত হবে 25,000 মানে 25,000 into 48.48 জি স্যার 25,000 into 60 48.8 হবে আমার তো এই জায়গায় অ্যামাউন্টটা দেওয়া আছে দেখেন ক্লোজিং স্টকে হ্যাঁ তাই না 60 হবে ঠিক আছে জি তাহলে স্যার আমি আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত হবে into ঠিক আছে জি স্যার ক্লোজিং স্টক কত হবে 25 আর 40 হলো 65 বিক্রি করেছে 64 করার নাই কিছু। ঠিক আছে তো আমার ইয়ে কত হবে আমি সেল করেছি 65,000 ইনটু 2 2,40,000 তার কোনো কনফিউশন আছে এখানে নো স্যার তাহলে আপনারা কি ইনকাম স্টেটমেন্ট করতে পারবেন জি স্যার পারবো আমাকে ভেরিয়েবল কস্টিংটা করতে হবে না স্যার নো স্যার আমার মনে হয় একই জিনিস আর বারবার করার দরকার নেই তাই না তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটাই করতে পারবো তো ভেরিয়েবল কস্টিং আমরা জানি করতে পারবো সব বাকি সবগুলো একই রকম মানে এই জায়গায় প্রবলেমে মানে কোনো ডিফারেন্সিয়েট নাই যে এটা করলে এরকম হবে এই সেম প্রবলেম তো আমার মনে হয় যে আপনারা পারবেন এটাও পারবেন আমরা এই প্রবলেমটা দেখি দেখার পর আমরা ক্লোজ করি সবাই দেখতে পাচ্ছেন জি স্যার মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তাই না এখন মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন দেখেন প্রবলেমটা যদি বলি আমরা প্রথমে প্রবলেমটা দেখার আগে আমরা একটু নিচে রিকোয়ারমেন্ট গুলো দেখি ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং company's income statement for the quarter using absorption costing reconcile variable and absorption costing net operating income figure এই তিনটা কি আমরা পারি জি স্যার আমরা বলি ইউনিট কস্ট বের করতে পারি প্রোডাক্ট কস্ট পারি ইনকাম স্টেটমেন্ট করতে পারি দুইটা মেথডে পারি আমরা কি রিকনসিলিয়েট করতে পারি আমরা পারি তিন নম্বরটা বলছে ওয়াজ দ্য সিপি আচ্ছা এখন আমরা একটু প্রবলেমটা করি Tamital opened Tami Creations Incorporation, a small manufacturing company, at the beginning of the year. Dating the company through its first quarter of operation placed a considerable strain on Ms. Tyler's personal finances. The following income statement for the first quarter was prepared by a friend who has just completed a course in managerial accounting at State University. So, she বলল যে সেলস আছে 11,20,000 28,000 ইউনিট সেল করেছে তো পার ইউনিট কস্টের জায়গা থেকে বের করতে হবে ভেরিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিয়েছে সো কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছে সো ফিক্সড এক্সপেন্স গুলো বাদ দিয়েছে বাদ দেওয়ার পর নেট অপারেটিং লস হচ্ছে 10,000
Mrs. Tyler is discouraged over the loss shown for the quarter, particularly because she had planned to use this statement as support for a bank loan. Normally, আমরা যখন বলি ম্যানেজমেন্ট রিপোর্টিং কিসের পারপাসে ইউজ হয়, ইন্টারনাল পারপাসে, আর এক্সটার্নাল পারপাসে কোন ধরনের আমরা মেথড ইউজ করি, অ্যাবজর্পশন কস্টিং মেথড। যেহেতু সেই ব্যাংক স্টেটমেন্টটা ব্যাংক লোনের পারপাসে ইউজ করবে, সো এই জায়গায় আসলে কোন ধরনের মেথডটা ইউজ করা উচিত ছিল? তো এই জায়গায় অ্যাবজর্পশন কস্টিং মেথডটা যেটা ইউজ করার কথা ছিল। So another friend as CPA insists that the company should be using absorption costing rather than variable costing, and argues that if absorption costing had been used, the company probably would have reported at least some profit for the quarter. At this point, Mrs. Tyler is manufacturing only one product, a swimsuit. Production and cost that are relating to swimsuit for the first quarter দেওয়া আছে, কত ইউনিট সে প্রোডাকশন করেছে, কত ইউনিট সেল করেছে, ভেরিয়েবল কস্ট গুলো দেওয়া আছে। সো মোটামুটি এটার উপর বেস করে যেহেতু ভেরিয়েবল কস্টিং এ আমার ইনকাম স্টেটমেন্টে করা আছে, সো আমরা এটাকে কি করতে পারি, অ্যাবজর্পশন কস্টিং এ আমরা নিয়ে আসতে পারি। সো এটাও আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। সো ওয়াজ দ্য CPA correct in suggesting that the company really under profit for the quarter? Explain. আমরা যদি প্রবলেমটা সলভ না করে বলি যে কোম্পানি আসলে যদি অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ইনকাম স্টেটমেন্ট করি, তাহলে কি এটা প্রফিট হবে না লস হবে, আমরা কি বলতে পারবো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আমি অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা বের করার আগে আমি আসলে জানতে চাই যে আমরা কি বলতে পারবো যে এটা অ্যাবজর্পশন কস্টিং এ করলে লস হবে না লাভ হবে? পারবো। কিভাবে পারবো দেখেন, আমার টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত আছে? স্যার 3 লাখ। 3 লাখ। আমি ফার্স্ট ইয়ারে প্রোডাকশন করছি কত? 30,000। সোল করেছি কত? 2000। আমার ইউনিট হাতে আছে কত? 2000। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট তাহলে কত হবে? 3 লাখ বা 30,000। 3 লাখ ডিভাইডেড বাই 30,000 10। তাহলে 2000 এর জন্য কত হবে? 20,000। 20,000। আমি এই 20,000 টাকা যদি আমি সিইউজিএস এ অ্যাড করি অ্যাবজর্পশন কস্টিং এ, তাহলে অপারেটিং প্রফিট কি হবে? 10,000 টাকা হবে। কারণ 20,000 টাকা এখানে অ্যাড হলো, আমার 10,000 বাদ দিলে 10,000 টাকা প্রফিট থাকবে। তো আমরা ইনকাম স্টেটমেন্ট না করে কিন্তু বলতে পারি যে এটা অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট হবে না লস হবে, বাট আমরা অ্যাবজর্পশন কস্টিং এ কি করতে পারবো, ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে পারবো। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে সিপিএ কারেক্ট, দ্যাট অ্যাবজর্পশন কস্টিং এ যদি আমরা প্রবলেমটা সলভ করি তাহলে আমার কি হবে, আমার ইনস্টেড অফ লস ইট উইল বি প্রফিট। ঠিক আছে? জি স্যার। 3 নম্বর রিকোয়ারমেন্টে দেখেন, explain the 7 quarter of operation the company again produced 30,000 but sold 32,000। তাহলে কি হবে, আমার আগের কোয়ার্টারে 2,000 টাকা ক্লোজিং ইনভেন্টরি ছিল, এই পিরিয়ডে 30,000 টাকা প্রোডাকশন করছি, সো টোটাল অ্যাভেলেবল 32,000 টাকা, আমি 32,000 ইউনিট সেল করলাম, 32,000 ইউনিট সোল করেছি। স্যার কোনো প্রবলেম হবে? না স্যার। সো আমরা কি ইনকাম স্টেটমেন্ট করতে পারবো দুটো মেথড ইউজ করে? জি স্যার। ওকে, যদি আমরা করতে পারি তাহলে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং আমরা পরীক্ষা করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। না স্যার। কারো কোনো কোশ্চেন নেই? সবাই বুঝেছেন? স্যার সেগমেন্টেশনের ম্যাথটা স্যার একটা ম্যাথ দেখাবেন স্যার আরেকবার? সেগমেন্ট ম্যাথ, তাই তো? জি স্যার। রিকনসিলিয়েশনটা একটু স্যার, ওই সময় স্যার লাইন ছিল না। আমরা যখন দেখতেই চাচ্ছি একটা বিশাল প্রবলেম দেখি, কি বলেন? জি স্যার, দেখেন স্যার সবগুলাই কভার করে দিতে। প্রবলেম 628 সেগমেন্ট রিপোর্টিং। ঠিক আছে? Diversified Products Incorporation has recently acquired a small publishing company that offers 3 books for sale: Cash Book, Travel Guide, and Handy Speller. Each book sells for $10. The publishing company's most recent monthly income statement দেওয়া আছে। সো কি দেওয়া আছে আমরা একটু দেখি।
সবাই দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন স্যার একটু ঘোলা। এখন স্যার ঠিক আছে। তাহলে দেখেন আমার সেলস কুক বুকে আছে 90,000, ট্রাভেল গাইডে আছে 1,50,000 and handy speller is around 60,000. And also there are some expenses: printing cost, advertising, general sales, salary, equipment depreciation, sales commission, general administration, warehouse and depreciation of facility. So আমার কি করেছে, সেলস থেকে আমার টোটাল এক্সপেন্স বাদ দিয়ে নেট অপারেটিং ইনকাম বের করেছে। বাট বেসিক্যালি সেগমেন্ট আমরা যখন কস্টিং করি বা সেগমেন্ট রিপোর্টিং করি, আমরা প্রথমে কি করি, সেলস থেকে কি বাদ দিই, ভেরিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিই, তাই না? জি স্যার, জি স্যার। ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে তাহলে সেলস থেকে আমরা কোন ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই, আমাদের স্পেসিফিক ওই সেগমেন্টের যে ভেরিয়েবল এক্সপেন্স গুলো আছে সেটা বাদ দিলে আমার কি থাকবে, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি কি বাদ দেই, ট্রেসেবল ফিক্সড কস্ট রিলেটেড টু দ্য সেগমেন্ট, এটা যদি বাদ দেই দেন থাকবে সেগমেন্ট মার্জিন প্রত্যেক সেগমেন্টের জন্য। দেন আমরা কি করে টোটাল অ্যাড করে আমরা টোটাল কোম্পানির জন্য সেগমেন্ট মার্জিন বের করি, করার পর ওটা থেকে কমন এক্সপেন্সটা বাদ দিয়ে আমরা কি করি, প্রফিটটা বের করি, তাই না? আমি আবার বলছি, নরমালি সেগমেন্ট রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রথমে আমি প্রতিটা সেগমেন্টের জন্য আমার সেলস রেভিনিউ কত সেটা বের করি, তারপর এটা থেকে আমার প্রতিটা সেগমেন্টের জন্য যে আমার ভেরিয়েবল এক্সপেন্স আছে সেটা বাদ দিলে আমার কি থাকবে, ওই পার্টিকুলার প্রত্যেকটা সেগমেন্টের জন্য কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। তারপর কি করি, ওই সেগমেন্টের যে ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স গুলো আছে সেটা বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স বাদ দিলে আমার কি থাকবে, সেগমেন্ট মার্জিন থাকবে। তো প্রত্যেকটা সেগমেন্টের মার্জিন বেরিয়ে গেল। এই প্রত্যেকটা সেগমেন্টের মার্জিন যদি আমরা সাম আপ করি তাহলে আমাদের কি বেরোবে, টোটাল কোম্পানির সেগমেন্ট বেরোবে, মার্জিন বেরোবে। তারপর এটা থেকে আমি কমন ফিক্সড এক্সপেন্স যদি বাদ দেই তাহলে আবার কি বেরোবে, কোম্পানির প্রফিট বেরোবে, অপারেটিং প্রফিট, তাই না? এই কথাটা কি সবাই বুঝেছেন? আমি কি কথা বলেছি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝেছেন একটু বলেন তো। ফার্স্ট অফ অল আমার টোটাল কোম্পানিটা বের করতে হবে, সেগমেন্ট মার্জিন। আবার বলেন একটু। স্যার আমার সেলস রেভিনিউ থেকে স্যার আমি যদি আমার টোটাল ভেরিয়েবল এক্সপেন্স গুলো স্যার বাদ দিই, সেক্ষেত্রে আমি স্যার কন্ট্রিবিউশন মার্জিন পাবো স্যার। আর তার থেকে যদি স্যার আমি এই আপনার আমার ট্রেসেবল ফিক্সড এক্সপেন্সেস গুলো বাদ দিই তাহলে স্যার আমি সেগমেন্ট মার্জিন পাবো স্যার। এটুকুই স্যার না? তারপর সেগমেন্ট মার্জিন গুলো আমরা অ্যাড করে আমরা কোম্পানির টোটাল সেগমেন্ট মার্জিন পাবো, সেটা থেকে আমি যদি কমন টেস্ট বাদ দিই তাহলে কোম্পানির জন্য আমার অপারেটিং প্রফিটটা পাবো, তাই তো? জি স্যার। ওকে স্যার একটা কথা বলবো স্যার? জি প্লিজ। স্যার আমরা যে স্যার আগে স্যার আমরা পড়লাম হচ্ছে স্যার ভেরিয়েবল এক্সপেন্স কস্টিং পড়লাম আর হচ্ছে স্যার অ্যাবজর্পশন কস্টিং পড়লাম স্যার। এইটার সাথে স্যার সেগমেন্টেশনের পার্ট মানে মিলটা কোথায় বা ভেরিয়েবল কস্টিং এ আমরা কি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারছেন? জি স্যার। জি স্যার। এই যে কিভাবে বের করছেন, সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বের করেছেন। সেগমেন্ট মার্জিনে আপনি কি করছেন, ওখান থেকে স্যার আবার ট্রেসেবল আপনি কন্ট্রিবিউশন মার্জিন বের করেছেন। জি স্যার। ওই জায়গায় আপনি ফিক্সড এক্সপেন্স গুলো আইডেন্টিফাই করতে পেরেছেন এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে কি বের করেছেন, স্যার সেগমেন্ট মার্জিন। ওই জায়গায় যেহেতু আমার টোটাল কোম্পানির জন্য ছিল, সো আমি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে সরাসরি প্রফিট বেরোচ্ছে। বাট সেগমেন্টের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। সেগমেন্টের ক্ষেত্রে আমার সেগমেন্ট মার্জিন বের করতে হবে, তারপর আমার কি করতে হবে, টোটাল কোম্পানির জন্য প্রফিট বের করতে হবে। সো ওই নলেজটা আমার এই জায়গায় সেগমেন্ট মার্জিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। ওই নলেজটা না থাকলে আমি ভেরিয়েবল কস্টিং কিভাবে বের করে ভেরিয়েবল কস্ট কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারতাম। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এই প্রবলেমটাতে আসি, আমাদের নিচে দেখেন following additional information available to the company, only printing cost and sales commission are variable. তাহলে উপরে যে প্রিন্টিং কস্ট আছে আর সেলস কমিশন আছে এই দুইটা হলো ভেরিয়েবল, অল আদার কস্ট কি ফিক্সড। এবার আমরা যে কাজটা করি, আমরা প্রবলেমটা এটা সলভ করি। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার কি কি আছে, কম্পোনেন্ট আছে, টোটাল কোম্পানি আছে, তাই না? তো আমি এই জায়গায় টোটাল কোম্পানিটা লিখি, টোটাল কোম্পানি। তারপর কি আছে, কুকবুক। তারপর কি আছে, ট্রাভেল গাইড। তারপর কি আছে, হ্যান্ডি স্পেলার।
ওকে, প্রনাউন্সিয়েশন দিয়ে বানান যদি ঠিক না হয় তাহলে সমস্যা নাই, তাই না? বোঝাটা ইম্পর্টেন্ট, তাই না? Sure. ওকে, এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, তাই না? No, sir. আমি একটু কালারটা ডিফারেন্ট করে দিই যাতে আমরা একটু বুঝতে পারি। ঠিক আছে সবার? এবার আমরা আসি, আমার সেলস কত আছে? সেলস কত আছে? কুকবুকে কত আছে আমার? 90,000। আমার ট্রাভেলে কত আছে? 1,50,000। আমার এটা 60,000 60,000 Just 1 minute. তাহলে আমি যদি এই জায়গায় সাম করে দিই এটা, তাহলে আমার টোটাল কোম্পানি কি বেরোবে? সামটা বেড়ে যাবে, তাই না? জি স্যার তাহলে আমার টোটাল কোম্পানি কত আসছে? 3 লাখ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার তো আমার সেলস থেকে কি করতে হবে? Yes, sir. Sir, variable expenses. ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্স কি বলেছে আমাকে বলেন তো? Sir, printing cost. প্রিন্টিং কস্ট আর হলো Sir, yes, sales commission. সেলিং। প্রিন্টিং কস্ট আর হলো Sales commission. সেলস কমিশন। প্রিন্টিং কস্ট কত ছিল আমার? 27,000, 27,000, 63,000, 12,000। জি স্যার 27,000, 63,000, আর হলো 12,000. 12,000। তাহলে আমি যদি এটা এই জায়গায় বসে দিই 1,02,000 আসছে। আমার কত ছিল টোটাল? জি, স্যার। 1,02,000। 1,02,000 সেলস কমিশন আমার কত আছে? 9, 15, 6, তাই না? Yes, sir. 9, হ্যালো 15, 6,000. 6। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? আচ্ছা, এই জায়গায় আমরা একটা কাজ করি, আমি টোটাল ভেরিয়েবল কস্টটা লিখে নিই না? জি স্যার Yes, sir. That is easy answer. টোটাল ভেরিয়েবল এক্সপেন্স কত হবে আমার? Sir, 1,32,000. ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা কি হবে? প্রতিটা সেগমেন্টে আমি পেয়ে গেলাম কন্ট্রিবিউশন মার্জিন প্রতিটা সেগমেন্টে। Yes, sir. রেস কি হবে? ট্রেসেবল ফিক্সড ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স, তাই না? Yes, sir. রাশি ট্রেসেবল বোঝা যাচ্ছে না না? বলা No, sir. এখন ঠিক আছে। Yes, sir. জি স্যার তাহলে আমরা যেটা করলাম যে the printing cost including material labor and what are traceable to the, আচ্ছা, only printing cost and sales commission are variable, all other costs are fixed. The printing cost which include material labor and variable overhead are traceable to the three product lines as shown in the above slide. Sales commission are 10% of the sales for any product. তাহলে আমার যে সেলস কমিশন ছিল 10%, তাই না? তাহলে দেখেন 90,000 10%, 9,000, 1,50,000 10%, 15,000, আর 60,000 10% 6,000। কারণ আমার ঠিক আছে। জি স্যার এবার আমরা যদি বিতে যাই, the same equipment is used to produce all three books. তাহলে একই ইকুইপমেন্ট কি হয়? তিনটা বুকে প্রডিউস করতে ইউজ হয়। So the equipment depreciation cost being allocated equally among the three product line. তার মানে আমরা বলছি তাহলে এই ডিপ্রিসিয়েশনটা কি হয়? ইকুইপমেন্টগুলো তিনটা প্রোডাক্ট তৈরি করতে আমার ইউজ হয়, তাহলে এটা কি কস্ট? কমন কস্ট। এটা কি কস্ট? Common cost. কমন কস্ট তাহলে দেখেন, so the equipment depreciation cost has been allocated equally among the three product line.
An analysis of the company's activity indicates that the equipment is used 30% time of produce cash flow, 50% of the time produce towel guides, and 20% time of productive working. So আমরা এটা ইউজ করব। তাহলে আমরা পরবর্তীতে দেখবো যে আমার যে ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন আছে এটা হলো কমন কস্ট। The warehouse is used to store finished units of product. So the rental cost has been allocated to the product line on the basis of sales dollar. The warehouse rental cost is 3 per square foot per year. তার মানে এটা কিন্তু ডাইরেক্টলি আমরা ট্রেস করতে পারি। আমরা কি করতে পারি? ডাইরেক্টলি ট্রেস করতে পারি। কিভাবে ট্রেস করতে পারি? যে আমাদের যেহেতু অ্যালোকেশন করা হয় পার স্কয়ার ফিট অনুযায়ী, তাহলে আমরা জানি যে কোন জিনিসটা কত স্কয়ার ফিট, মানে কোন ওয়্যারহাউসে কত পার্সেন্ট দেখেন। The warehouse rental cost is 3 per square foot per meter. The warehouse contains 48,000 feet space, of which 7,200 square feet is used by cookbook line, 24,000 square feet by travel guide, and 60,800 square feet by indisplay. তাহলে আমি কি করতে পারি? ওয়্যারহাউস রেন্টটা আমি ডাইরেক্টলি কি করতে পারি? ট্রেস করতে পারি যে কোনটার সাথে কত রিলেটেড, তাই না? জি স্যার। The general sales cost above include the salary of sales manager. Other sales costs are not traceable to a specific product line. So this cost has been allocated to the product line on the basis of sales dollar. তাহলে general sales cost আমরা আসলে ডাইরেক্টলি কি করতে পারি না? ট্রেস করতে পারি না। ঠিক আছে? The general administrative cost and depreciation of office facility both relate to administration of the company as a whole. These costs have been allocated equally. These costs have been the general sales cost above includes the salary of the sales manager and other sales responsibilities. General administration cost and depreciation of office facility both relate to the administration of the company as a whole. These costs have been allocated equally to the product line. It was same, it of whole facility is fine. All other costs are traceable to the product line in the amount shown in the above statement. The management of diversity product is anxious to improve publishing companies 5% return on sales. তাহলে দেখেন আমরা যে কস্টগুলো বলছি এগুলো ছাড়া বাকিগুলো কি ডাইরেক্টলি রিলেটেড। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কি আমার ডাইরেক্টলি রিলেটেড, ট্রেসেবল। সেলস স্যালারি কি ডাইরেক্টলি ট্রেসেবল। আমার ওয়্যারহাউস রেন্ট আমাদের কি ট্রেসেবল স্যার। ট্রেসেবল। আর বাকিটা কি? জি বলেন। বাকিটা স্যার কম। স্যার সি নাম্বারে স্যার ওয়্যারহাউসের যে রেন্টের ব্যাপারটা স্যার ওইটাও তো স্যার প্রথম লাইনে লেখা আছে স্যার অ্যালোকেট করতে স্যার সি নাম্বারে স্যার অ্যালোকেট করা আছে। এখন অ্যালোকেটের ক্ষেত্রে আমাদের যেটা হলো যে আসলে আমরা স্কয়ার ফিট অনুযায়ী যখন অ্যালোকেশন করি তখন আমরা এই জিনিস আবার কমন কস্টের সময় আমরা এটা একটু শো করতে পারি না যে তা না। বাট ওয়্যারহাউস ফিগারটা কি স্যার মানে ডাইরেক্টলি বলে দেওয়া হয় স্যার আমরা ট্রেস করতে পারছি এরকম কিছু? আমাদের যেটা হলো আমাদের যে কস্টগুলো ডাইরেক্টলি ট্রেসেবল সেটা আমরা আসি। আচ্ছা আমরা অ্যালোকেশনটা একটু পরে যাই। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হলো আমাদের ডাইরেক্টলি ট্রেসেবল, স্যালারি হলো ডাইরেক্টলি ট্রেসেবল। আর কোনো কিছু ডাইরেক্টলি ট্রেসেবল আছে? স্যার এবার আমরা একটু বলি ডিরেক্টলি ট্রেসেবল কস্ট হলো কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা সেগমেন্ট যদি আমরা ড্রপ করি ওই কস্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন ওয়্যারহাউস রেন্টের ক্ষেত্রে আমি ধরেন যে কোনো একটা সেগমেন্ট যদি ড্রপ করি ওয়্যারহাউস রেন্ট কি কমাইতে পারবো? না স্যার। না স্যার। তাহলে এটা কোনো ট্রেসেবল কস্ট না। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? আপনাদের ট্রেসেবল কোন একটা পার্টিকুলার সেগমেন্টের কস্ট ট্রেসেবল হবে তখনই যখন এই কস্টটা পার্টিকুলারলি ওই সেগমেন্টের সাথে রিলেটেড। এখন ওই সেগমেন্টে যদি আমি ট্রেস ড্রপ করে দেই মানে বন্ধ করে দেই তাহলে এই কস্টটা আমি অ্যাভয়েড করতে পারবো, তাহলে সেটা ট্রেসেবল কস্ট। যেমন অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্টলি রিলেটেড আমাকে বলে দিচ্ছে যে ওই সেগমেন্টের সাথে, মানে আমি যদি ওই সেগমেন্টে ড্রপ করি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হবে, আমি যদি ওই সেগমেন্টে ড্রপ করি ওই সেগমেন্টের স্যালারি হবে না। তার মানে স্যার অনেকটা ভেরিয়েবল কস্টের মতো। এক্স্যাক্টলি ভেরিয়েবল কস্ট আমরা বলি না, এটা হলো রিলেভেন্ট কস্ট আমরা একটু বলি যে আমরা যদি ওই পার্টিকুলার সেগমেন্টে ড্রপ করি তাহলে এই কস্টগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো, যদি অ্যাভয়েড করতে না পারি তাহলে এটা হলো কমন কস্ট। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে আমরা যদি আসি ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স তাহলে আমার কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমার কত আছে? 13,500 19,500 3,000। ঠিক আছে? তারপর কি আছে? স্যালারি কত আছে? 18,906।
ঠিক আছে, তাহলে টোটাল ট্রেসেবল কস্ট কত? আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? এখানে কারো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমার সিগন্যাল মার্জিন কত হবে? আমি সিগন্যাল মার্জিন কি করলাম, বের করে ফেললাম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এটা কি ঠিক হয়েছে? আমার তো মনে হয় না। তো স্যালারি মনে একটু ভুলেছে। ঠিক আছে এখন? স্যার Yes. কমন কস্ট। কমন কস্ট আমার কি কি আছে তাহলে আমরা যাই। কমন কস্ট কি আছে? জেনারেল সেলস। জেনারেল সেলস, তাই না? জেনারেল সেলস নিয়ে কি কোনো কথা ছিল? কি জানেন? ডি নাম্বার ছিল স্যার। General cost, the general cost above includes the salary of sales manager না, ঠিক আছে। জেনারেল কস্ট আমার কত? সেলস কত? 18,000। তারপর আমরা আসি, আমাদের আর কি আছে? ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন কত আছে? 9,000। তারপর কি আছে? জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কত আছে? 42,000। তারপর কি আছে? ওয়্যারহাউস গ্রান্ট, ডিপ্রিসিয়েশন, অফিস ফ্যাসিলিটিস। আচ্ছা, ওয়্যারহাউস গ্রান্ট কত? 12,300। টোটাল কমন কস্ট কত? টোটাল কমন কস্টটা পেয়ে গেলাম। তাহলে অপারেটিং প্রফিট কত? আর কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার স্যালারি ট্রেসেবল যে স্যালারিটা, জি, এটা এটা কি অ্যাভয়েডেবল? এটা কিভাবে অ্যাভয়েড করা আপনি যায়? যদি কোনো পার্টিকুলার ধরেন, আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল, তাই আপনার কি জব থাকবে? না। তাহলে আমার স্যালারি হলো পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে ট্রেসেবল। এর বলে দিয়েছে যে অল আদার কস্ট আর ট্রেসেবল। আমার স্যালারি বাকি যা বলে দিয়েছে তার বাইরে দুইটা কস্ট আছে, একটা অ্যাডভার্টাইজিং কস্ট আর একটা হলো স্যালারি। তো দুইটা ট্রেসেবল বলে দিয়েছে। এই জায়গায় দেখেন, আমরা যদি বলি নিচে উপরে যা ডিসকাস করছে নিচে বলে দিয়েছে লাস্টেরটা all other costs are traceable to the three product। ঠিক আছে? কোনো কোশ্চেন? আচ্ছা এখন দেখ, the management of diversity product information is information and sales to improve the publishing company 5% return on sales। আমার return on sales কত আসছে টোটাল? return on sales এ যাই, কত আসছে? 7%। তাহলে তার ইয়া ছিল কি 5%, আসছে কত? 7%। is it okay? জি স্যার। Okay, so আমাদের কাজটা ছিল এতটুকুই করা, ঠিক আছে? তো এতটুকু কি আপনারা করতে পারবেন? এই ধরনের কম্প্রিহেনসিভ প্রবলেম হয়তো আপনাদের আসবে না এই লেভেলে, বাট এট লিস্ট আপনারা তো বুঝছেন সিগমেন্ট মার্জিন কিভাবে করতে হয়। জি স্যার, বুঝতে পারছি। তাহলে সিগমেন্ট প্রফিটেবিলিটি করতে পারবেন, তাই তো? কে কে করতে পারবেন না সিগমেন্ট?
স্টেটমেন্টটা করতে পারবো, কিন্তু কোনটা ট্রেসেবল ওইটা একটু মনে হয় প্রবলেম হবে। ওটা আপনি তো আজকে জাস্ট করলেন তাই না? কারণ বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে তাই না? স্যার এখানে কোনো এই ট্রেসেবল বা আনট্রেসেবল এর ক্ষেত্রে কি কোনো টেকনিক বা কোনো ইস্যুস কি ওই আছে যে বা যেটা ধরতে ওই পারবো যে আর technique- ওই যে টেকনিকটা হলো যে আপনি যদি পার্টিকুলার সেগমেন্টটা যদি ড্রপ করেন তাহলে আপনি ওই কস্টটা অ্যাভয়েড করতে পারবেন কি পারবেন না? যদি পারেন তাহলে এটা ট্রেসেবল কস্ট, যদি পারেন না তাহলে এটা ট্রেসেবল কস্ট না। স্যার তার মানে স্যার অনেকটা স্যার ওই যে রিলেভেন্ট কস্টিং এর যে কনসেপ্ট। Exactly. আমি যেহেতু রিলেভেন্ট কস্টিং এখন আপনাদেরকে পড়াই নাই, জি তো স্যার। আমি এটা নিয়ে কথা বলবো না। জাস্ট আপনারা এটা চিন্তা করবেন যে যদি আমি পার্টিকুলার সেগমেন্টে ড্রপ করি তাহলে এই কস্টটাকে আমি অ্যাভয়েড করতে পারবো কি পারবো না। যদি না পারি তাহলে এটা ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স না, রিলেটেড টু দি সেগমেন্ট, ঠিক আছে? আর যদি ড্রপ করতে পারি তাহলে ট্রেসেবল। স্যার ঠিক আছে। ক্লিয়ার? স্যার ভেরিয়েবল সেগমেন্টের ডিফারেন্সটা আরেকবার একটু বলবেন? জি জি বুঝি নাই। স্যার ভেরিয়েবল কস্টিং যেমন আমরা করি না, ওইটা আর হচ্ছে সেগমেন্ট ওয়াইজ এই দুটার পার্থক্যটা। আপনি বলেন পার্থক্যটা কি? আমি একটু আবার শেয়ার করছি স্ক্রিনটা, আপনি বলেন পার্থক্যটা কি? আমরা এই জায়গার মধ্যে পার্থক্যটা কি পেয়েছি দেখেন তো, কি পার্থক্য পেয়েছি? ভেরিয়েবল আমরা প্রথমে কি বের করেছি? প্রথমে আমরা টোটাল ভেরিয়েবলটা বের করেছি, ভেরিয়েবল কস্ট বের করেছি, তারপর কি করেছি? কন্ট্রিবিউশন মার্জিন। ভেরিয়েবল কস্টিং আমরা কি বের করি? ভেরিয়েবল কস্টিং আমরা হচ্ছে সেম কাজটা করি। সেম কাজটা করি। হ্যাঁ জি, এই কন্ট্রিবিউশন মার্জিনের পরে ডিরেক্টলি আমরা কি করি? ফিক্সড এক্সপেন্স গুলোকে বাদ দিই তাই না? হ্যাঁ। এখানে আমরা কি করেছি? ফিক্সড এক্সপেন্স গুলোকে বাদ দিছি না? নাকি দেই নাই? দিছি। তাহলে এটা তো ভেরিয়েবল কস্টিং এর রিপোর্টই করলাম, বাট এই জায়গায় ফরম্যাট একটু ডিফারেন্ট। কারণ কেন ডিফারেন্ট? কারণ আমরা এটা সেগমেন্ট মার্জিন বের করছি, সো ওই পার্টিকুলার সেগমেন্টের জন্য ফিক্সড কস্ট গুলোকে আমাদের আলাদা করতে হয়েছে। দেড়শো কন্ট্রিবিউশন মার্জিন করে ফিক্সড কস্ট আমরা দুভাগে ভাগ করেছি, একটা হলো ট্রেসেবল ফিক্সড কস্ট আর একটা হলো কমন কস্ট। কমন কস্ট। তাহলে আমার ফিক্সড কস্ট এই যে কয়টা আছে? দুইটা। একটা হলো ট্রেসেবল ফিক্সড কস্ট আর একটা হলো কমন কস্ট। আর কোনো কিছু কিন্তু না, ডিফারেন্স কিন্তু আর কিছু না। না স্যার। ঠিক আছে? জি স্যার। কস্টের দুই ভাগে ভাগ। এক্স্যাক্টলি। তো আমরা কি পারবো? জি স্যার। আমার মনে হয় আজকে আমি আবার ব্যাক করে ওটাতে জবর কস্টিং এ যেতে পারবো না। তো আমাদের ওকে, আরেকটা জিনিস, আগামীকাল ক্লাসটা হবে না। আগামীকাল ক্লাসটা হবে না। সো নেক্সট আগামীকাল কি বার? আগামীকাল স্যার মঙ্গলবার। মঙ্গলবার না? জি জাস্ট স্যার। আমি একটু চেক করি। আমি মনে হয় একটু জাস্ট ওয়েট করেন, আমি চেক করে নিই। আচ্ছা, আগামীকাল ক্লাস কয়টা থেকে আমাদের? স্যার সেম টাইম 4:30 তাই তো? না হবে, আমার একটা মিটিং ছিল, আমি দেখলাম মিটিংটা আমার 3:30 থেকে। সো হোপফুলি আপনাদের ক্লাসের আগে মিটিংটা শেষ করতে পারবো। সো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি শুনতে পাচ্ছি না। কেউ হেল্প করবেন? আমি বুঝছি না আসলে। আমাদের ক্লাসটা কি এই মাসে শেষ হবে কিনা? আমাদের ক্লাসটা এই মাসে শেষ হবে কিনা, তাই তো? জি স্যার। আজকে কত নম্বর ক্লাস? আজকে স্যার 11 নাম্বার ক্লাস। আপনাদের কয়টা ক্লাস হবে? মেবি 25-26 24টা ক্লাস হবে। তো হোপফুলি আমরা শেষ করতে পারবো, হোপফুলি। আমাদের এক্সাম কবে হতে পারে স্যার? কোনো আদৌ হবে কিনা জানি না। না, এটা আসলে ভেরি ডিফিকাল্ট, কারণ আসলে এইটা শুধু আইসিএমআর অথরিটির উপর ডিপেন্ড করবে না। এখন এক্সাম নিতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে, ঠিক আছে? সো এটা এরকম না যে আমি ডিসিশন নিলাম এক্সাম নিয়ে নিলাম, ব্যাপারটা তা না। এই এক্সামের জন্য আপনাকে আমরা যেহেতু মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ফাইন্যান্সের আন্ডারে, ফাইন্যান্স না কমার্স, আমি ভুলে গেছি, কমার্স মিনিস্ট্রি আন্ডারে, তো কমার্স মিনিস্ট্রি থেকে আমাদের অ্যাপ্রুভাল লাগবে। আর কমার্স মিনিস্ট্রি যখন অ্যাপ্রুভাল দিবে তখন কি লাগবে? কমার্স মিনিস্ট্রি আবার তার হায়ার র্যাঙ্ক থেকে অ্যাপ্রুভাল আনতে হবে, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। তো ভেরি ডিফিকাল্ট ডিসিশন আসলে। সো আশা রাখি সবকিছু ঠিক হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন। জি স্যার। বাট আপনাদের জন্য একটা জিনিস হলো যে আপনারা প্রপার প্রিপারেশন নেন যাতে পরীক্ষা দিলে পাস করতে পারেন, ঠিক আছে?
জি স্যার। এটাই বলবো আসলে। মোটামুটি একটা টেন্টেটিভ সময় জানতে পারলে ভালো হতো। আজকে কেউ একজন বলছিল যে অগাস্টের শেষ দিকে হতে পারে আচ্ছা, পরীক্ষা এরকম। সামহাও আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি জানি না কেন। স্যার উনি বলতেছে যে কেউ একজন বলতেছিল অগস্টের শেষে এক্সাম হবে, তো যদি একটা সময় পাওয়া যায় আনুমানিক তাহলে সবার জন্য ভালো হয়। এক্স্যাক্টলি, অবশ্যই ভালো। আর অগস্টের শেষে যদি এক্সাম হয় তাহলে তো আমাদের দেশের জন্য ভালো, তার মানে আমাদের এই করোনা প্রবলেমটা থাকবে না, তাই না? স্যার সো আমাদের জন্য বেটার হবে। আর আমি আমার ক্লাসটা ঈদের আগে শেষ করে দিব, এটা 100% শিওর। ঈদের আগে না, আমি চেষ্টা করব 30 তারিখের ভিতরে শেষ করার জন্য, ঠিক আছে? আমাদের কি ইন ফিউচারে অনলাইনে ক্লাসগুলো কন্টিনিউ করা যায় না? আমরা যারা করেসপন্ডেন্ট কোর্সের স্টুডেন্ট তাদের জন্য ভালো হয়। আইসিএমবি এটা প্ল্যান করছে যে যারা আসলে আমি অনলাইনে মোটেও ভালো টিচার না, তো যারা অনলাইনে ভালো টিচার, যারা খুব ভালো সুন্দরভাবে কথা বলতে পারে, তো তাদেরকে দিয়ে হয়তো বা। না স্যার, অনলাইনে ফিডব্যাক ভালো পাচ্ছি, অফলাইনে দেখা যায় অনেক ক্লাস করতে পারি না ইচ্ছা থাকলেও। বুঝতে পারছি। আর এখন তো যে কোনো জায়গা থেকে সবাই করতে পারতেছে ক্লাসটা। না, ইটস ট্রু, বাট যেটা হয় কি আইসিএমবি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে তারা বিভিন্ন সাবজেক্টের অনলাইন ক্লাস করাবে। জি স্যার, থিওরিক্যাল ক্লাসগুলো খুবই ওখান থেকে কোনো প্রবলেম হয় না। আর আপনার ক্লাসটাও খুবই ভালো ফিডব্যাক ক্লিয়ার হয়। স্যার আপনার ক্লাসটা ফিডব্যাক আপনার ক্লাস রিকমেন্ডেবল। আমার যেটা মনে হয় দিস ইজ দ্য লাস্ট সেশন আমি আসলে ক্লাস নিচ্ছি, তো নেক্সট হতে মানে আসলে আমার জব নেচারে যেটা হলো ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা হয়তো বা দেখছেন যে আমাকে কল করতেছে বিভিন্ন জায়গা থেকে। জি স্যার। যে কলগুলো আসছিল এগুলো আফ্রিকা থেকে আসতেছে, বুঝছেন? জি স্যার। সো ভেরি ডিফিকাল্ট আসলে আমার জন্য। আর আপনাদের সাথে আমি জয়েন করেছি এক্স্যাক্টলি 4:31। আমি একটা মিটিং জাস্ট শেষ করে আপনার সাথে জয়েন করেছি। স্যার কেউ একজন জানতে চাচ্ছে, স্যার কেউ একজন জানতে না স্যার আমি জানতে চাচ্ছিলাম যে কংগ্রেচুলেট, মানে বারবার দেখছিলাম যে কংগ্রেচুলেট করছে কাউকে, স্যার আপনার কোনো প্রমোশন হয়েছে কিনা? আচ্ছা, আমি কি সামহাউ শুনতে পাচ্ছি না নাকি ওনার কথাই আমি শুনতে পাচ্ছি না? স্যার ওনার ফোনে কি প্রবলেম সম্ভবত। না আমি ফোনে ইউজ করছি না। আপনারা একটু কমিউনিকেট করে দিন আমাকে, বলেন কি বলছেন। স্যার আপনাকে যে কংগ্রাচুলেশন জানাইছে, আপনার কোনো প্রমোশন হয়েছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি। না না, এটা আমাকে কংগ্রাচুলেশন জানাই নাই, এটা হলো আমার এক রিজনাল হাইওয়ের এক কলিগ, সে একটা বেনিফিট পেয়েছে যার জন্য তাকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই জিজ্ঞেস করছিলাম যে স্যার কেউ এটা আমার সাথে রিলেটেড না, ঠিক আছে? আর কোনো কিছু? আর কারো কোনো জানার আছে? না স্যার কিছু নাই আজকে। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর আমরা নেক্সট ক্লাসে সিডিপি অ্যানালাইসিস শুরু করব, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।